They are begging to make a deal. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে আমেরিকার নানানমুখী উদ্যোগের কারণে সমগ্র বিশ্ব আমেরিকার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই কৃতজ্ঞতা আর প্রশংসার আড়ালে সবসময় চাপা পড়ে যায় সারা দুনিয়ায় সকল সমস্যা, সকল সন্ত্রাস, সকল অনাচার আর অবিচারের প্রধান কারণ হচ্ছে এই আমেরিকা। আমার মতো নেহায়েত অশিক্ষিত অথবা গোয়ার না হলে আমেরিকার বিরুদ্ধে সহজে কেউ মুখ খুলতে চায় না। সেই সুযোগে 1 শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকার কাছে পুরো পৃথিবীর মানুষ জিম্মি। শুধু পৃথিবী বললে ভুল হবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি মহাকাশের সকল স্যাটেলাইট তাদের একক এবং অদ্বিতীয় আধিপত্যের কাছে জিম্মি। এখানে আসার কথা হচ্ছে, এখন বিশ্বের মানুষ আমেরিকার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কর্তৃত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দানবকে না থামানো গেলে অচিরেই পৃথিবীর মানুষের জীবন বিপন্ন হবে। আর কত? এখন কে থামাবে এই দানবকে? এখন বিশ্বের বাকি দেশগুলো এই ব্যাপারে কি করতে পারে, সেই বিষয়টি নিয়েই এই উপস্থাপনা। We're actually talking to the right people and they want to make a deal so badly. For now, the war is intensifying. ইরান আক্রমণের নামে যখন নির্বিচারে গণহত্যা চালাচ্ছে আমেরিকা ইসরায়েল, তখনও বিশ্ব মিডিয়ায় প্রায় চাপা পড়ে আছে লেবাননের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের কান্না। হেজবুল্লাহ দমনের নামে দেশটির 10% দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বিশাল অংশ এখন গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরে ঘরে নিরপরাধ মানুষের মৃত্যু, শিশুর চিৎকার, আপনজন হারা মানুষের আর্তনাদ, সন্তান হারা মায়ের কান্না। Why is the world watching without helping? Look at the children. Look at the people dying. ইরানের স্কুলে 200 ছোট ছোট শিশু হত্যার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিচার কোনোদিনও হবে না। আমেরিকা ইসরায়েলের হামলায় যে সকল নিরপরাধ মানুষ, যেরকম সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এই দায় আমেরিকার উপর কেউ চাপাতে পারবে না, কারণ সেই রকম সাহস কারো নাই। আমেরিকা ঈশ্বরের মতো মানুষের জান কবজ করে, আবার বড় বড় উপদেশ দেয়। মানুষ কত অসহায়ভাবে এসব সহজে মেনে নিচ্ছে। সেই কারণে বিশ্বের বড় বড় পণ্ডিত ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন বর্তমান বিশ্বের সব থেকে বড় বেপরোয়া রাষ্ট্র। চাইলে তো এর অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করাই যায়। তাদের পররাষ্ট্র নীতি আক্রমণাত্মক, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তারা নিজেরা সব সময় বিশ্বব্যাপী হামলা চালানোর জন্য গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন করে, অস্ত্র বিক্রি করে। কিন্তু অন্যরা নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র উৎপাদন করতে চাইলে সেখানে তারা বাধা দেয়। অন্যদেরকে সন্ত্রাসী রাষ্ট্র বলে। আসলে তারা নিজেরাই সব থেকে বড় সন্ত্রাসী। তাদের সুবিধা একটাই, তাদেরকে এই কথাটি বলার মানুষ পৃথিবীতে খুব কম। আমেরিকান শিক্ষাবিদ এবং দার্শনিক নম চমস্কি বিশ্ববাসীর কাছে আমেরিকার তথাকথিত উদার আধিপত্যবাদের অন্ধকারের দিক তুলে ধরেছেন। 2001 সালে ব্রিটিশ নাট্যকার হার্ল পিটার যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শক্তি এবং একটি প্রকৃত বেপরোয়া রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন। আমেরিকান সাংবাদিক উইলিয়াম হেনরি বাম বলেছেন, 1945 সালের পর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত 40টি দেশের সরকার উৎখাতের চেষ্টা করেছে। সর্বশেষ ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে নিজ বাড়ি থেকে সস্ত্রীক কিডন্যাপ করে, অর্থাৎ জোর করে তুলে আনার পরও বিশ্ব নীরব। কারো কথা বলার সাহস নাই। এখন আমেরিকাই বড় বড় কথা বলে। I said 25 years ago that NATO's a paper tiger, but more importantly that we'll come to their rescue, but they will never come to ours. বিশ্বের গণবিধ্বংসী, মানবতা বিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সব থেকে এগিয়ে। বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র, স্মল পক্স এবং অ্যানথ্রাক্সের ভান্ডার, বিশ্বের সবচেয়ে বড় পরিমাণের অস্ত্রাগার তাদের। পাশাপাশি কিয়োটো চুক্তি, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি, এই সব বৈশ্বিক চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র কার্যত নিজেকে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছে। আমেরিকার জন্য ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য নাই। America exports more weapons than any other country.
যারা আমেরিকার কথায় চলেনি সেখানেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্সেস অফ ইভিল এই নাম দিয়ে এর মতো এই শব্দ তৈরি করে সেখানে তারা আক্রমণ করেছে। হামাসের ইসরায়েল আক্রমণে আমেরিকা ব্যথিত হয়, কিন্তু সৌদি আরবের ইয়েমেন আক্রমণে আমেরিকা তালি বাজায়। পূর্ব তিমুরে আক্রমণ করা সত্ত্বেও ইন্দোনেশিয়াকে কিছুই বলা হয়নি। এই সকল কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও আছে। কিন্তু এই সকল আলোচনা আমেরিকার কিচ্ছু আসে যায় না। আমেরিকার রাষ্ট্রনায়করা সমগ্র বিশ্বের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এমনকি আমেরিকার সাধারণ মানুষও মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আই অ্যাম আমেরিকান মানেই 7 খুন মাপ। বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আমেরিকার অত্যাচার অনাচারের হাজারটা উদাহরণ দেওয়া যায়। জোর করে রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে তাদের ভূখণ্ড তারা দখল করে নিয়েছে। আচ্ছা, আজকে সেই দিকে না যাই, সাম্প্রতিক সময়ে আসি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার প্রতি বিশ্ববাসীর যেই প্রত্যাশা ছিল সেটি তো আর পূরণ হলোই না, বরং ঘটনা ঘটেছে তার উল্টোটা। বর্তমান সময়ে ট্রাম্প প্রশাসন প্রত্যাশার তুলনায় অনেক বেশি অস্থিরতা সৃষ্টি করেছে। ট্রাম্প নিজেকে বিশ্ববাসীর কাছে অত্যন্ত ক্ষতিকর এবং বিপজ্জনক রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণিত করেছেন। তারপরও হয়তো সুইডিশ নোবেল কমিটি ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কার নিয়ে বসে আছে। বর্তমান সময়ে ইরানের সঙ্গে এই অপরিকল্পিত যুদ্ধের বিষয়টি আরো স্পষ্ট করে তুলেছে, যার ফলে বিশ্বের প্রতিটি দেশ এখন ক্রমশ বেপরোয়া হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। যারা এই ভাবনাটি এখনো শুরু করেননি তাদেরকে অচিরেই চিন্তা করতে হবে। হঠাৎই অপ্রয়োজনীয় যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি সংকট সহ যেই মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে এর দায় ডোনাল্ড ট্রাম্পের একার। ট্রাম্পের এই অপ্রয়োজনীয় যুদ্ধের আগুন জ্বলছে বিশ্বের প্রতিটি আনাচে কানাচে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গরিব দেশের রাষ্ট্রনায়করা আছেন মহাবিপদে। পরোক্ষভাবে এই সমগ্র বিশ্ব এই যুদ্ধের খেসারত দিচ্ছে। By rising oil prices and fears over when the war is going to end with Iran. এত অন্যায়ের পরও যুক্তরাষ্ট্র এখনো অত্যন্ত শক্তিশালী দেশ। ভুল বাণিজ্য নীতি, নিজ দেশের অভিবাসীদের প্রতি চরম বৈষম্য, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বাড়ানো, আরব বিশ্বে অপচয়মূলক সামরিক ব্যয় বাড়াতে বাধ্য করা। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র এখন এক ধরনের শোষণমূলক আধিপত্যবাদী শক্তির মতো আচরণ করছে। তারা এখন তাদের দীর্ঘদিনের প্রভাবকে কাজে লাগিয়ে শত্রু মিত্র সবাইকে ভয়ভীতি দেখিয়ে শাসন করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে এখন একদল অত্যন্ত অযোগ্য কর্মকর্তা কাজ করছে। বিশ্ববাসীকে তারা তাদের গোলামে পরিণত করতে চায়। আমেরিকার বিরুদ্ধে কেউ টু শব্দটিও করে না। সয়ে যাও ঝিনুক, ঝিনুক নীরবে সয়ে যাও। The Muslim world isn't being destroyed by the West. It's being destroyed from the inside. Because the real war isn't Islam versus outsiders. It's Islam versus Islam. মধ্যপ্রাচ্যে আমেরিকা সৌদি আরবকে ব্যবহার করে বিশ্বব্যাপী ওহাবি উগ্রবাদ ছড়িয়ে দিয়েছে। মুসলিম বিশ্বে মুসলমানদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগিয়ে রেখেছে। দেশে দেশে লক্ষ লক্ষ মুসলমান হত্যার দায় আমেরিকার। যুদ্ধে জিতা আর দেশ জয় করা এক জিনিস নয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বহু যুদ্ধে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তারা জিতেছে, কিন্তু সেই সকল দেশগুলোকে তারা জয় করতে পারেনি। বিশ্ববাসী আমেরিকাকে যতটা ভয় পায় এর চেয়ে অনেক বেশি ঘৃণা করে। কেবল মাত্র মধ্যপ্রাচ্যেই কোটি কোটি মুসলমান হত্যা এবং কোটি কোটি মানুষকে বাস্তুহারা করার জন্য আমেরিকার কর্তৃত্ববাদী নীতি দায়ী। কোটি মানুষের জীবন গেলেও আমেরিকার কর্তৃত্বের কোনো পরিবর্তন হয় না। In Han Yunis, they are battling unrelenting rain, harsh conditions which threaten to the only shelter they have. ডোনাল্ড ট্রাম্প চলে গেলেও এই সমস্যাগুলোর সমাধান হবে না। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতির বহু ভাগে বিভক্ত, যে কারণে নীতির ধারাবাহিকতা নিয়ে অন্য দেশগুলোর আস্থা কমে যাচ্ছে। আমেরিকার নেতারা বিশ্বের শ্রেষ্ঠ মিথ্যাবাদী, সকাল বিকাল কথা পাল্টায়। এমন বাস্তবতায় বিশ্ব আসলে কি করতে পারে এ বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেমন ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, সেই ক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে থাকা দেশগুলো জোট গঠন করতে পারে, যেমন রাশিয়া চীনের ঘনিষ্ঠতা কিংবা ইরানের আঞ্চলিক জোট। সেই ক্ষেত্রে অন্তত
ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জোটবদ্ধ দেশগুলো কূটনৈতিকভাবে একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রতিহত করার চেষ্টাটুকু করতে পারে। আমেরিকার বিকল্প শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে মিশে যাওয়া, আমেরিকার মতো অবিশ্বস্ত অংশীদারের উপর নির্ভরতা কমানো হবে বুদ্ধিমানের কাজ। তাই দেশগুলো নিজেদের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে আমেরিকার অযাচিত ট্যাক্সের ঝামেলা মোকাবেলা করা সহজ হবে। অনেক সময় দুর্বল রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রকে না বলতে পারে না। সেই ক্ষেত্রে বিকল্প জোটের কাজ হচ্ছে দুর্বল দেশে আর্থিক সাহায্য বৃদ্ধি করা, শুধু শক্তি প্রদর্শন নয়, বিশ্ব রাজনীতিতে ভাবমূর্তিও অনেক গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যেই পরিমাণ স্বার্থপর, আক্রমণাত্মক এবং অবিশ্বস্ত হিসেবে পরিচিত হয়েছে, সেই ক্ষেত্রে তাদের প্রভাব অচিরেই কমে যাবে। যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবাজ নীতির কারণে দেশটির জনসাধারণের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। Israeli Prime Minister Netanyahu says Israel will keep attacking Iran and Lebanon until Israel's aims are achieved. সর্বশেষ আমেরিকান ইউগভ জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান মনে করেন এই যুদ্ধে ইসরায়েল লাভবান হবে আর যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। প্রতি 3 জন আমেরিকানদের মধ্যে একজন মনে করেন আমেরিকা ইসরায়েল লবি সরকারের উপর অতিরিক্ত প্রভাব বিস্তার করছে, যার ফলে বিশ্বব্যাপী যে ধরনের অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এতে করে অদূর ভবিষ্যতে আমেরিকানদের জন্য আমেরিকার বাইরে যাওয়াটা অনিরাপদ হয়ে উঠতে পারে এবং এই দায় নিতে হবে আমেরিকার নেতৃত্বকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্র এবং জনগণ এক জিনিস নয়। আমেরিকান জনগণের মধ্যে মানবাধিকার, নাগরিক অধিকার এবং পরিবেশ আন্দোলনের শক্তিশালী ঐতিহ্য রয়েছে। নারী অধিকার, কৃষ্ণাঙ্গদের প্রতি সম্মান এবং সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের এই দেশটি থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের ধারণা বিশ্বব্যাপী প্রশংসিত, যদিও বাস্তবে খোদ আমেরিকাতেই এগুলো সবসময় রক্ষা করা হয় না। বিভিন্ন দেশে এত অন্যায়, এত অনাচার করার পরও বিশ্বের মানুষ আমেরিকার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এই কারণে দেশে দেশে মার্কিন দূতাবাসে ভিসার জন্য দীর্ঘ লাইন দেখা যায়। গত 20 বছরে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রায় দ্বিগুণ হয়েছে। সমগ্র বিশ্বের অভিবাসী মানুষদের প্রথম পছন্দের দেশ, স্বপ্নের দেশ এখনো আমেরিকা। American troops, we're learning tonight, are heading to the Middle East to join the war with Iran. দূরদর্শী শক্তিধর রাষ্ট্রনায়কেরা সাধারণত সংযত আচরণ করে, আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং বিভিন্ন দেশের সাথে এমন সম্পর্ক তৈরি করে যাতে সবাই লাভবান হয়। এবং গত 75 বছরে যুক্তরাষ্ট্র এই ভারসাম্য মোটামুটি বজায় রেখেছিল, কিন্তু বর্তমান নেতৃত্ব দ্রুত সেই পথ থেকে সরে যাচ্ছে। গত 2 দশকে যুক্তরাষ্ট্র তাদের রাজনৈতিক ভুলের কারণে নিজেই নিজেদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জোটগুলোকে দুর্বল করে ফেলেছে, যার ফলে বিশ্বে রাশিয়া এবং চায়নার প্রভাব বেড়েছে। অনেকেই বলছেন ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠন এবং লবির কারণে আমেরিকার নেতৃত্বে বড় ধরনের দুর্বলতা দেখা দিয়েছে। সেটি শুরু হয়েছে আমেরিকা ইরাক আক্রমণের পর থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 2 প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট এবং রিপাবলিকদের মধ্যে ইহুদি প্রভাব খুব বেশি বাড়ার কারণে দেশটি বিশ্বব্যাপী কোথাও বড় সন্ত্রাস এবং কোথাও ছোট সন্ত্রাসী কাজে নিবিড়ভাবে জড়িয়ে পড়েছে। এখন সমাধান একটাই, যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী আচরণ করতে হবে। এই কাজটি বর্তমান সময়ে নেতৃত্বের জন্য হয়তোবা কঠিন, কিন্তু নিরাপদ এবং ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলতে হলে অন্যদেরকে সন্ত্রাসী তকমা না দিয়ে নিজেদের সন্ত্রাসী কার্যক্রম কমাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।